সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সরকারি সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব সৈয়দ আলী আজব মোহাম্মদ মহোদয়ের নির্দেশনায় আমাদের এই লাইভ ক্লাস। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ভৌত রসায়ন নিয়ে কথা বলব। যারা এখন যুক্ত হয়েছে তারা এই ক্লাসটি শেয়ার করে বাকি সবাই যেন দেখতে পারে, সবাইকে দেখার সুযোগ করে দাও। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভৌত রসায়ন 1-এর রাসায়নিক বিক্রিয়ার হার। রাসায়নিক বিক্রিয়ার হারের একটি ক্লাস আমি নিয়েছি এবং আজকের ক্লাসটার মাধ্যমে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমরা প্রথম ক্রম বিক্রিয়া তোমাদের পড়িয়েছি, রাসায়নিক বিক্রিয়ার হার পড়িয়েছি, বিক্রিয়ার হারের সূত্র পড়িয়েছি, বিক্রিয়ার হার কোন কোন নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেই বিষয়গুলো আলোচনা করে প্রথম ক্রম বিক্রিয়ার বেগ দুর্ভোগের সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য সবগুলো আমরা প্রমাণ করছি। এখন আমরা আজকে তোমাদের সাথে যেটা শুরু করছি সেটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে আমরা দেখি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এই যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, আমরা প্রথম ক্রম বিক্রিয়া কি বলছি, যে বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক ছিল। আর দ্বিতীয় ক্রম হচ্ছে যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের বা দ্বিতীয় ঘাত, বর্গ মানে দ্বিতীয় ঘাত সমানুপাতিক। অর্থাৎ এইটা কিন্তু বিক্রিয়া কিন্তু কি হতে পারে, একটি বিক্রিয়কও হতে পারে, আবার দুইটি বিক্রিয়কও হতে পারে। যদি একটি বিক্রিয়ক হয়, আবার যদি বিক্রিয়ক দুইটি হয়, এই যে দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক তাকে আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলা হচ্ছে। তাহলে অর্থাৎ যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়ক, এই যে যদি এই ধরনের বিক্রিয়া হয়, যেমন উদাহরণ 1-এ যদি একটি বিক্রিয়ক, এই একটা বিক্রিয়ক অণু, তাহলে একটি বিক্রিয়কের এই যে দুই অণু, একটি বিক্রিয়ক যদি অংশগ্রহণ করে তাহলে দুই অণু অংশগ্রহণ করবে। অর্থাৎ একটি বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের বা দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, এই যে সামনে 2, একটি বিক্রিয়কের ঘনমাত্রার দ্বিতীয় ঘাতের সমানুপাতিক বা বর্গের সমানুপাতিক। তাহলে এটা হচ্ছে আমাদের একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আর একটা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হচ্ছে, দেখো ভিন্ন ভিন্ন দুটি বিক্রিয়ক, এই যে ভিন্ন ভিন্ন দুটি বিক্রিয়ক, এই যে আমাদের মিথাইল অ্যাসিটেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, দুটো ভিন্ন ভিন্ন বিক্রিয়ক এবং তাদের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক হবে বিক্রিয়ার হার। তাহলে আমরা সঙ্গে আসি, যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের বা দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয়, অথবা যে বিক্রিয়ার হার দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক হয়, তাকে আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলবো। তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের উদাহরণ 1-এ আমরা দেখছি যে একটি বিক্রিয়ক, একই বিক্রিয়কের দুই অণু অংশগ্রহণ করতে পারে, দুটি ভিন্ন ভিন্ন বিক্রিয়কের দুইটা অণু অংশগ্রহণ করতে পারে। তাহলে দ্বিতীয় বিক্রিয়া আরও উদাহরণ আমরা দিচ্ছি, যেমন এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের তাপীয় বিয়োজন। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের তাপীয় কি হয়েছে এখানে, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড দুইটা অণু, এই যে দুইটা অণু বিক্রিয়া করে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। প্রোডাক্ট কি হলো সেটা আমার বিষয় না। বিক্রিয়ার আমরা যখন ক্রম দেখব তখন আমরা দেখব যে এই যে বিক্রিয়কের ঘনমাত্রাটা আমরা দেখব যে বিক্রিয়ক কয় অণু অংশগ্রহণ করলো, কয় মোল অংশগ্রহণ করলো। এই যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন, এই যে একটা দ্বিতীয় ক্রমের দুটো ভিন্ন, এই যে দেখো দুটো ভিন্ন বিক্রিয়ক অংশগ্রহণ করছে। এই যে এটা এখানে দুটো ভিন্ন বিক্রিয়ক অংশগ্রহণ করেছে, এখানে একই বিক্রিয়কের দুটো অণু অংশগ্রহণ করছে। তাহলে আশা করি তোমরা এই যে দ্বিতীয় ক্রমের যে বিক্রিয়া, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আবারও বলছি যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের বা দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, অথবা দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, তাকে আমরা কি বলবো, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলবো। আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া এই যে দুইটা ধরন আমরা দেখলাম এখানে, ওখানেও দেখিয়েছি, এই যে একটি বিক্রিয়ক গঠিত, দুইটি বিক্রিয়ক গঠিত। আমরা এখন আসি যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার একটি বিক্রিয়ক যখন থাকবে, যে একটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বেগ দুর্ভোগের সমীকরণ আমরা এই যে এই ধরনের একটি বিক্রিয়ক। তাহলে প্রাথমিক ঘনমাত্রা ধরি, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা, এই যে এর প্রাথমিক ঘনমাত্রা এ মোল পার লিটার। প্রাথমিক ঘনমাত্রা মানে কি, প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে আমার এই যে টি সমান 0। প্রাথমিক ঘনমাত্রা মানে টি সমান 0। যখন টি সমান 0 অর্থাৎ বিক্রিয়া শুরু হয় নাই, তখন কি উৎপাদ আছে প্রিয় শিক্ষার্থী? তখন কিন্তু উৎপাদ থাকবে না, অর্থাৎ তখন উৎপাদ নাই, এই জন্য এটা 0।
টি সময় পরে আমরা দেখলাম টি সময় পরে এ থেকে এক্স মোল উৎপাদে পরিণত হল, এ থেকে এক্স মোল উৎপাদে পরিণত, তাহলে আমার বিক্রিয়ক কি অবশ্যই কতটুকু অবশিষ্ট থাকবে? আমার প্রারম্ভিক ঘনমাত্রা ছিল এ, আর এখান থেকে বের হয়ে গেছে এক্স, তাহলে অবশিষ্ট থাকবে এ মাইনাস এক্স মোল পার লিটার। সেটাই বর্ণনায় লেখা হয়েছে, যদি যে বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা এ মোল পার লিটার এবং টি সময় পরে এর এক্স মোল পার লিটার উৎপাদে পরিণত হয়, তাহলে টি সময়ে এর ঘনমাত্রা এ মাইনাস এক্স, অতএব যে কোনো টি সময় ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি লিখব? তাহলে খেয়াল করেছো, ভরক্রিয়ার সূত্র অনুসারে আমরা কি লিখব? ভরক্রিয়ার সূত্র অনুসারে বিক্রিয়া হচ্ছে ডি বাই ডিএক্স ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস এক্স। এখানে আমরা প্রথমে যদি কে না দিয়ে, তাহলে আমরা প্রথমে সমানুপাতিক দিতে পারতাম, সমানুপাতিক তুলে দিয়ে তার পরিবর্তে কে ধরা হয়েছে, তাহলে এই যে দ্বিতীয় ঘাতের সমানুপাতিক, একটি বিক্রিয়ার দ্বিতীয় ঘাতের সমানুপাতিক। তাহলে এখানে আমরা যে একটা সূত্র ব্যবহার করবো, তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, ডিএক্স বাই এ মাইনাস এক্স স্কোয়ার কে ইন্টু ডিটি, অর্থাৎ ডিএক্স এই যে ফাংশন অফ এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই সূত্রটা আমরা ব্যবহার করছি। এই যে এখানে আমাদের এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস এক্স ইনভার্স টু ডিএক্স, এটা আন্তরিকরণ করলে কি হয়? এ মাইনাস এক্স এই যে মাইনাস টু প্লাস ওয়ান আর এ মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে ডি ইন্টু এই যে ডিএক্স বাই এক্স, তাহলে কি হচ্ছে এ মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর এখানে থাকছে মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস এক্স ইনভার্স ওয়ান। তার মানে এটাকে সমাকলন করলে আমরা কি পাচ্ছি? 1 বাই এ মাইনাস এক্স প্লাস কেটি প্লাস সমাকলিত ধ্রুবক। আমরা কিন্তু এই যে পাশে তোমাদের সূত্রটাও দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এই যে সমাকলিত ধ্রুবক, এই ধ্রুবকের মান আমরা বসাই যে বিক্রিয়ার শুরুতে টি সমান 0, তখন কিন্তু আমাদের কি উৎপাদ ছিল না। এই যে আমি আবার দেখাই, বিক্রিয়ার টি সমান যখন 0 তখন কিন্তু উৎপাদ ছিল না, উৎপাদ 0। তাহলে তখন আমরা যদি এই সমীকরণটাকে বসাই, তাহলে এ মাইনাস এক্স মানে কি? এ মাইনাস 0 কে ইন্টু 0 প্লাস সমাকলিত ধ্রুবক, তাহলে সমাকলিত ধ্রুবকের মান হচ্ছে এই যে 1 বাই এ। এই 1 বাই এটা আমরা সমাকলিত ধ্রুবকের মান বসাই এ মাইনাস এক্স কে টি প্লাস এই যে ধ্রুবকের মানটা আমরা বসিয়ে দিয়েছি, এই ধ্রুবকের মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এই ধ্রুবকের মানটা যখন এখানে বসাই, কে টি রেখে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কে টি সমান 1 বাই এ মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা লসাগু যখন করি, লসাগু কি হবে? এ ইন্টু এ মাইনাস এক্স, এ ইন্টু এ মাইনাস এক্স, এর উপরে এক্স থাকবে। কেন এক্স থাকবে? এই যে এ মাইনাস তারপরে মাইনাস এ প্লাস এক্স, এ কেটে যাবে, তাহলে এ ডিভাইডেড এ মাইনাস এ ইন্টু এ মাইনাস এক্স হবে। তার মানে কি? কে ইন্টু 1 বাই টি গুণন এক্স ডিভাইডেড এ ইন্টু এ মাইনাস এক্স, ইহাই হলো দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। তাহলে ইহাই হলো আমার দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ আমরা কিভাবে আসলাম। এখান থেকে আমরা পরবর্তীতে চলে যাব আমাদের দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বৈশিষ্ট্য। আমরা কিন্তু দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বৈশিষ্ট্যতে আমরা চলে যাই। তাহলে দ্বিতীয় ক্রম, আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার যখন একটা বিক্রিয়ক ছিল, অর্থাৎ এই টাইপের, এই যে এই টাইপের বিক্রিয়ার আমরা বেগ ধ্রুবকের সমীকরণ নির্ণয় করেছি, এই টাইপের বিক্রিয়া নির্ণয় করেছি, কিন্তু এই যে এই টাইপের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ কিন্তু আমরা নির্ণয় করিনি। সেটা আমরা দেখি, সেটা আমরা দুইটা বিক্রিয়ক, এই যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া যখন দুইটি বিক্রিয়ক জড়িত থাকে, যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় যখন দুইটি বিক্রিয়ক জড়িত থাকে তখন কি হবে? এই যে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, বিক্রিয়কের কি হলো? উৎপাদ। তাহলে প্রাথমিক অবস্থায় মানে কি? এই যে প্রাথমিক অবস্থা হচ্ছে টি সমান 0, এই প্রাথমিক অবস্থায় টি সমান 0, তখন এ হচ্ছে এক্স মোল এ, এ মোল এ, বি মোল বি, তাহলে উৎপাদ নাই, উৎপাদ হচ্ছে 0। তাহলে টি সময় পরে এ থেকে গেল এক্স, বি থেকে এক্স, দুইটা থেকে এক্স মোল বের হয়, আমার এখানে এক্স মোল উৎপাদ উৎপন্ন হলো। তাহলে এর থেকে এক্স বাদ যাবে, বি থেকে এক্স বাদ যাবে, তাহলে টি সময় পরে তাদের ঘনমাত্রা। তাহলে আমার এই যে বিক্রিয়ার হার, ভরক্রিয়ার সাথে বিক্রিয়ার ডিএক্স বাই ডিএক্স সমান হচ্ছে কে ইন্টু এই যে বিক্রিয়কের, দুটি বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। আমরা দেখিয়েছি দুইটা বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। তাহলে এইটাকে আমরা নিয়ে আসি, ডিএক্স এর নিচে এই দুটাকে নিয়ে আসি, ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইন্টু কে ডিটি, বা আমরা এটাকে আংশিক ভগ্নাংশ করি। এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে যদি আমরা আংশিক ভগ্নাংশ করি, দেখো তাহলে 1 বাই এ মাইনাস বি ইন্টু 1 বাই বি মাইনাস এক্স মাইনাস 1 বাই এ মাইনাস এক্স। দেখো এইটাকে আবার লসাগু করে গুণ ভাগ করলে এইটাই পাওয়া যাবে, তোমরা করে দেখো, ইন্টু ডিএক্স প্লাস কে ডিটি, অর্থাৎ আংশিক ভগ্নাংশে রূপান্তর করলাম আমরা। তাহলে এই সমীকরণকে আমরা সমাকলন করব।
তাহলে এই সমীকরণকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কি পাবো? সমাকলন করলে আমরা দেখি, এই যে সমাকলন করলাম, এটা তো ধ্রুবক, এটা সমাকলন হবে না কারণ এটা ধ্রুবক, আমরা এক্স এর সাপেক্ষে করছি। তাহলে এই অংশ আর এই অংশ, তাহলে কি হচ্ছে, এটা ধ্রুবক থাকলো, তাহলে এই যে 1/x, এটা কিন্তু যদি আমরা 1/x ধরি তাহলে কি হচ্ছে যে মাইনাস লন বি মাইনাস এক্স, আবার হয়তো কি মাইনাস লন এ মাইনাস এক্স, কিন্তু যেহেতু সামনে মাইনাস একটা আছে আর এই মাইনাসে মাইনাস সত্যি প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কেটি প্লাস সমাকলিত ধ্রুবক হচ্ছে সি। অর্থাৎ ওইটাকে আবার এইভাবে লেখা হচ্ছে, যেহেতু লন কমন নেই অর্থাৎ বা 1/a মাইনাস বি লন কমন নিলে ভাগ, যেটা মাইনাস অংশ থাকে এটা বিয়োগ থাকলে ভাগ হয়, তাহলে প্লাসের অংশ উপরে থেকে a মাইনাস এক্স আর বি মাইনাস এক্স প্লাস সি অর্থাৎ এই যে 1 নম্বর সমীকরণ আমাদের, এই যে আমরা 1 নম্বর সমীকরণ দিই এটাকে, এই 1 নম্বর সমীকরণে আমরা যদি যে বিক্রিয়ার শুরুতে যখন t সমান 0 তখন আমাদের x সমান 0, তখন আমরা এই মানগুলো বসাই, তাহলে 1/a মাইনাস বি, তাহলে এখানে কি হতো a মাইনাস এক্স, এখানে হতো b মাইনাস এক্স, তাহলে a মাইনাস 0 b মাইনাস 0, তাহলে a বাই বি ইকুয়াল টু kt, k ইন্টু 0, তাহলে এটা 0 হতো প্লাস, তাহলে এইটা হচ্ছে সির মান, এই যে এইটা হলো আমার সির মান, এইটা হলো সির মান। তাহলে এই যে সির মান আমি পেলাম, এই সির মানটা আমার এই যে 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, বাম পাশে কি ছিল, 1/a মাইনাস বি লন a মাইনাস এক্স বি মাইনাস এক্স প্লাস সমান kt প্লাস সি ছিল। সির মানটা আমরা এই যে টোটাল সির মানটা আমরা বসিয়ে দিলাম। এখন দেখো, তাহলে আমরা এই যে কেটিটা ওই পাশে রাখবো, এটাকে জাস্ট মাইনাস দিয়ে এই পাশে নিয়ে আসি, জাস্ট উল্টায় দিচ্ছি। তাহলে এই 1/a মাইনাস বি a মাইনাস এক্স বি মাইনাস এক্স মাইনাস এই পাশে চলে আসলে মাইনাস a ডিভাইডেড a মাইনাস বি লন a বাই বি। তাহলে দেখো উভয় পক্ষে কিন্তু এই যে লন পর্যন্ত একই জিনিস, এই যে এইটা থেকে এইটা এবং এই অংশ থেকে এইটা, এই দুটা কিন্তু কমন। তাহলে আমরা কেটি সমান এই অংশটা কমন নিলে আমাদের কি হয়, এই বিয়োগ থাকলে ভাগ হয়, লন a মাইনাস এক্স বি মাইনাস এক্স, এই a বাই বি কি হতো, উল্টে যেত, উল্টে গেলে ভাগ যেহেতু হচ্ছে তাহলে উপরে বি যাবে নিচে এ, এই জন্য উপরে বি ইন্টু এ মাইনাস এক্স এ ইন্টু বি মাইনাস এক্স। তার মানে আমরা যদি শুধু কে সমীকরণ, কে ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে, এই যে কে ইজিক্যাল টু 1/t ইন্টু এ মাইনাস বি লন বি ইন্টু এ মাইনাস এক্স এ ইন্টু বি মাইনাস এক্স। ইহাই হলো দুইটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। এই যে এ হলো দুইটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই দুইটা বেগ ধ্রুবকের সমীকরণই তোমাদের জানতে হবে। আমরা এবার আসি যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যগুলো আমরা প্রমাণও করব। সেই বৈশিষ্ট্যগুলো আমরা প্রমাণ করার জন্য একটা বৈশিষ্ট্য আমরা যদি আসি, আমরা যখন করেছিলাম যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ধ্রুবক, কিন্তু দ্বিতীয় ক্রম বিক্রিয়া কিন্তু তা না। এই যে একটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ এই যে A2A প্লাস উৎপাদ, অর্থাৎ এই যে একটি বিক্রিয়ক অর্ধায়ু কি হবে, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্ত, বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্ত অনুপাতিক। তাহলে দেখো আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ হতে পাই, একটি বিক্রিয়ক যখন ছিল কোনটা, আমরা একটু সমীকরণটা আবার দেখে নেই। এই যে কি ছিল এখানে, এই যে এটা একটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ, k ইন্টু 1/t গুণন x বাই a ইন্টু a মাইনাস এক্স। আমরা চলে আসি আবার এই যে সমীকরণ, তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ হতে পাই এইটা। তাহলে বা টি সমীকরণ আমরা টি ইন্টু কেটা নিচে চলে আসে, যে এখান থেকে টিটা এই পাশে চলে যাবে আর কেটা নিচে চলে আসবে। তাহলে এই যে দেখো বা এটা এখন দড়ি অর্ধায়ু যদি টি হাফ নির্ণয় করতে হবে আমাদের, তাহলে এই যদি টি সমান টি হাফ হয় তাহলে এক্স সমান কি হবে, a/2, অর্থাৎ ওই উৎপাদটা হবে আমার বিক্রিয়কের অর্ধেক। সময় যদি অর্ধেক হয় তাহলে উৎপাদ হবে বিক্রিয়ক অর্ধেক বিক্রিয়ক উৎপাদে পরিণত হলো। তাহলে এই যে বিক্রিয়ার এই সময় এর অর্ধেক এক্স এ পরিণত হয়, তাহলে আমরা মানটা বসাই টি হাফ সমান 1/k, এক্স এর পরিবর্তে a/2, a ইন্টু a মাইনাস এক্স এর পরিবর্তে a/2, তাহলে উপরে a/2 নিচে a/2, তাহলে এইটা এবং এইটা কেটে যাচ্ছে, তাহলে এই টি ইন্টু হাফ সমান 1/k ইন্টু a/2 গুণন 2/a ইন্টু a। এই যে এটা যখন উল্টে দিই তখন কি, এখানে একবারে কেটে দিলেই কিন্তু আমরা যে 1/a পাচ্ছি, যে এই লাইন কিন্তু দরকার হচ্ছে না। আমি যদি একবার ওইটাকে কেটে দিই তাহলে কিন্তু আমার এই যে এই লাইনটার দরকারই হয় না, আমি ডাইরেক্ট এই লাইনে চলে আসতেছি, তাহলে আমার এই লাইনটার কিন্তু দরকার নাই। তাহলে এটা চলে আসতেছি, তাহলে টি হাফ সমান এই যে 1/k, কে যেহেতু সমানুপাতিক ধ্রুবক তার 1/k ধ্রুবক, তাহলে টি হাফ সমান প্রপোর্শনাল 1/a।
অর্থাৎ টি হাফ প্রপোর্শনাল 1/, অর্থাৎ বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিক্রিয়ার অর্ধজীবনকাল বা অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। বিক্রিয়ার ঘনমাত্রা যত হ্রাস পায় অর্ধায়ুর মান তত বেশি হবে। তাহলে এই হলো আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার একটি বৈশিষ্ট্য আমরা পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরও কিছু বৈশিষ্ট্য প্রমাণ করতে, যেমন দুইটি বিক্রিয়ক গঠিত, খুব ইম্পর্টেন্ট এই দুইটাই যে প্রমাণ করলাম তোমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট যে দুইটি ভিন্ন বিক্রিয়ক দ্বারা যদি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া গঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে দুইটি বিক্রিয়কের মধ্যে যদি একটার পরিমাণ অন্যটির অপেক্ষা অত্যাধিক হয়, তাহলে সেটা কি হবে, প্রথম ক্রম বিক্রিয়ায় পরিণত হবে। শিক্ষার্থী তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই যে ছদ্ম একান্বিক বিক্রিয়া, সেখানে কি ছিল যে একটি বিক্রিয়কের ঘনমাত্রা অন্যটির তুলনায় অত্যাধিক, ফলে ওই বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিবর্তন হচ্ছে সেটা কি ধর্তব্য নয় বা গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে এখানে বলছে যে দুইটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বেগ দ্রুবকের সমীকরণ, এইটা যদি এই যে তার প্রমাণ কিন্তু আমরা করেছি, এই যে দুইটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বেগ দ্রুবকের সমীকরণ k × 1/t × a - b ln b × a - x ডিভাইডেড বাই a × b - x। আমরা আবার আসি এই সমীকরণটা। এখন আমরা বললাম কি দুইটা বিক্রিয়ক মধ্যে একটি অপরটির তুলনায় অত্যাধিক, এই যে a মাস গ্রেটার দ্যান b, তাহলে a যদি b থেকে বড় হয়, x থেকে তো আরো বড়, তখন কি হবে, এই যে a - x এর পরিবর্তে আমরা a লিখতে পারি, অর্থাৎ এই যে a - x কিন্তু আমাদের কি হবে, a - x আমাদের কি হবে, এটা কিন্তু a হবে। আবার a - b কি হবে, a - b কি হবে, কারণ এই যে a - b এটা অ্যাপ্রক্সিমেটলি কি হবে, এটা কি হবে, a হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই যে এই যে t এর কাছে আমরা a বসালাম, তাহলে b × a আর a × b - x এইটা হলো। এখন দেখো এই যে এটা কেটে যায়, তাহলে নিচে আর একটা a থাকে, বা এটা কেটে দেই, আমরা এটা রেখে দিই, তাহলে কি হলো, সরি এটা থেকে গেল, এটা থেকে গেল, এইটা থাকলো, আর এটা কেটে গেল, তাহলে 1/ta ln b × b - x। এটা কি, তাহলে a একটা ধ্রুবক, তাহলে এই a কে ধ্রুবক থাকে, তাই k সমান আমরা কি লিখতে পারি, এই a যা k এর সাথে গুণ হয় সেটা একটা ধ্রুবক, 1/t ln b × এটা কি প্রথম ক্রম বিক্রিয়া সমীকরণ মতো দেখতে না, প্রথম ক্রম বিক্রিয়া সমীকরণ কিন্তু ঠিক এরকম। তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়ার গতিবিদ্যা অনুসরণ করে, তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ দুইটি বিক্রিয়ক গঠিত দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে একটি বিক্রিয়কের ঘনমাত্রা যদি অন্যটি অপেক্ষা অত্যধিক হয়, তাহলে কি হবে, তাহলে সেই বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়ায় পরিণত হবে। তাহলে আমরা দুটি বৈশিষ্ট্য প্রমাণ করলাম, এই দুটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ দ্রুবকের এককটা আমরা দেখি একটু। তাহলে k × 1/t x ডিভাইডেড বাই a - x, তাহলে 1/t মানে কি, 1/ সময়, তাহলে উপরে হচ্ছে ঘনমাত্রা আর নিচে হচ্ছে ঘনমাত্রা স্কয়ার। তাহলে কি হচ্ছে, উপরে হচ্ছে মোল পার লিটার, নিচে মোল পার লিটার স্কয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে লিটার পার মোল সেকেন্ড। তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ দ্রুবকের একক হচ্ছে লিটার পার মোল সেকেন্ড। সুপ্রিয় শিক্ষিত, আমি এখানে বলেছি যে লিটার পার মোল পার সেকেন্ড কিন্তু বললে ভুল হবে, লিটার, দেখো এই যে এখানে এই সেকেন্ডও নিচে, মোলও একটা নিচে, তাহলে কি হবে যে লিটার পার মোল সেকেন্ড। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ দ্রুবকের একক। তাহলে আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার বেগ দ্রুবকের সমীকরণ দেখলাম, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার একক দেখলাম, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার দুটি বৈশিষ্ট্য প্রমাণ করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, এটুকু তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার একটা অঙ্ক দিয়েছি, অঙ্কটা তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে তোমরা বাসায় প্র্যাকটিস করো। আমি একটা দেখে দিচ্ছি, এই যে একটি মাত্র বিক্রিয়ক গঠিত একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা 0.1 প্রাথমিক ঘনমাত্রা, এবং তখন তার অর্ধায়ু হচ্ছে 10, প্রারম্ভিক ঘনমাত্রা 0.1 হলে অর্ধায়ু কত হবে। তাহলে দেখো এই যে সমীকরণ আমরা কি একটি মাত্র বিক্রিয়া করি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বেগ দ্রুবকের অর্ধায়ু সমীকরণ t ½ × 1/k, তাহলে a সমান 0.2, t সমান 10 সেকেন্ড, তখন কি হচ্ছে অর্ধায়ু হচ্ছে এই বেগ দ্রুবকের মান হচ্ছে এইটা। তাহলে পারমাণবিক ঘনমাত্রা যখন a সমান 0.1 হবে, তখন t ½ সমান কত, t ½ 1/k × a ডিভাইডেড বাই এই মানগুলো বসিয়ে দেই, আমরা 20 সেকেন্ড উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার আমরা যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করতে পারি। এই সমীকরণের সাহায্যে আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার অর্ধায়ু নির্ণয় করলাম।
আরেকটা অঙ্ক দেখি যে এইরকম যদি দুইটা থাকে, তাহলে দুইটা যদি থাকে তাহলে কি যে এ থেকে বি বিক্রিয়ক বিভিন্ন ঘনমাত্রা নিম্ন অধ্যায় পাওয়া গেল। তাহলে দেখা গেছে যে এই 0.1 এম এর টি হাফ 200 সেকেন্ড, আবার প্রাথমিক ঘনমাত্রা 0.3 হলে টি হাফ সমান 67 সেকেন্ড, এবং প্রাথমিক ঘনমাত্রা যখন 0.6 এম হবে তখন হচ্ছে 34 সেকেন্ড। তাহলে দেখো আমরা দেখি এই যে টি হাফ গুণন এর ক্ষেত্রে এইটা টি হাফ গুণন এর ঘনমাত্রা যখন 0.3 তখন হচ্ছে এইটা, যখন 0.6 তখন হচ্ছে এইটা। তাহলে এই দুইটার গুণফল যখন ধ্রুবক, এটা সমান ধ্রুবকের মানটা আমরা বের করলাম। তাহলে টি হাফ ইন্টু এর মানগুলো ধ্রুবক, তাই একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখো এই যে এটা যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া তার প্রমাণ এটা, এই যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এখন এই মানগুলো আসে আমরা কে এর মান বের করলাম 0.05 এই সমীকরণ থেকে। আরো একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমি এখানে করে দিয়েছি তোমরা। এইবার আসে আমরা প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার সমীকরণটা আমরা তুলনা করি। তাহলে হার ধ্রুবক, দেখো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক k ইন্টু 1/t ln a ডিভাইডেড a মাইনাস এক্স, k ইন্টু 1/t ইন্টু a ইন্টু এক্স ডিভাইডেড a ইন্টু a মাইনাস এক্স। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে এই যে পার সেকেন্ড, এই যে পার সময় ইনভার্সন, আর এটা হচ্ছে ঘনমাত্রা ইনভার্সন সময় ইনভার্সন, এই যে লিটার পার মোল সেকেন্ড। তাহলে অর্ধায়ু হচ্ছে টি হাফ, অর্ধায়ু চিন্তা করতে অর্ধায়ু হচ্ছে কি ধ্রুবক, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ধ্রুবক, আর প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ধ্রুবক এই যে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু হচ্ছে মোলার গুণমাত্রার ব্যস্তানুপাতিক। টি এর সাথে লগ এর সরলরৈখিকভাবে হ্রাস পাবে, আর এখানে হচ্ছে সরলরৈখিকভাবে হ্রাস পাবে। তাহলে আমরা এই যে প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম বিক্রিয়ার তুলনা, এই কোশ্চেনটাও তোমার মাঝে মাঝে আসে, তোমরা একটু এটা প্র্যাকটিস করবে। তাহলে আমি গতকাল পড়ানোর সময় তুমি বলেছি যে রাসায়নিক বিক্রিয়া ঘটার দুইটা উপায় আছে, একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, আর একটা হচ্ছে সকৃত জটিল যৌগ তত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সংগঠনের তত্ত্ব ও সংঘর্ষ তত্ত্ব, অর্থাৎ বিক্রিয়ক অণুগুলো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে সংঘর্ষের কিন্তু কিছু শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী অণুগুলো পরমাণুর মধ্যে সংঘর্ষ হতে হবে, অর্থাৎ সংঘর্ষ, প্রথম কথা হচ্ছে সংঘর্ষ হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সংঘর্ষ অবশ্যই ন্যূনতম শক্তি সহযোগী হতে হবে, এই সংঘর্ষ অবশ্যই একটি ন্যূনতম শক্তি সহযোগী হতে হবে, এবং সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক থেকে হতে হবে। তাহলে তিনটা শর্ত। সংঘর্ষ তত্ত্বের মাধ্যমে যখন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তখন তিনটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে বিক্রিয়া সংঘটনের জন্য বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে, দুই হচ্ছে সংঘর্ষ একটি নির্দিষ্ট শক্তি সহযোগী হতে হবে, তিন সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক হতে হবে, তাহলে কিন্তু বিক্রিয়া সংঘটিত। এই যে আমরা আরহিনের সমীকরণ যে আমরা দেখিয়েছি, সেই সমীকরণ যে রেট বেগ ধ্রুবক, এখানে কি স্টেরিক ফ্যাক্টর, এখানে কলিশন রেট, এখানে অ্যাক্টিভেশন এনার্জি। আমরা দেখি এই যে আমরা প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে প্রথম চিত্র ধীরগতির সংঘর্ষ, এই যে ধীরগতির সংঘর্ষ, এই যে ধীরগতির সংঘর্ষ, তার মানে কি এখানে বিক্রিয়া ঘটছে না, এখানে হচ্ছে কি দ্রুত গতির দুটোর মধ্যে এই যে সার্থক সংঘর্ষ হচ্ছে, বিক্রিয়া ঘটছে। এই যে আবার এখানে ছিল এ আর বি, এর সাথে সিরিজ সংঘর্ষ হওয়ার পর কিন্তু এ বি ঠিকই থাকলো, সিও ঠিক থাকলো, অর্থাৎ এখানে আসলে কোনো বিক্রিয়া হয় না, অর্থাৎ সংঘর্ষ একটা নির্দিষ্ট শক্তি সহযোগে হয় নাই। কিন্তু এইখানে আমরা কি দেখছি, এই যে সংঘর্ষ একটি নির্দিষ্ট শক্তি সহযোগে হয়েছে, এ বি ছিল আমার বিক্রিয়ক অণু, আর একটা বিক্রিয়ক ছিল সি, আমার উৎপাদ কি হলো বিসি, এ বিচ্ছিন্ন হয়ে গেল বিসি, অর্থাৎ এখানে একটি সার্থক সংঘর্ষ হয়েছে, এই জন্য এখানে বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে বিক্রিয়া সংঘটন হওয়ার জন্য সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক থেকে হতে হবে এবং নির্দিষ্ট শক্তি সহযোগী হতে হবে। তাহলে আমরা এই চিত্র যেটা বুঝিয়েছি, আমরা এইবার আসি হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি এবং সক্রিয়ত জটিল যৌগ তত্ত্ব। আমরা সক্রিয়ণ শক্তির সংজ্ঞা গতকালও দিয়েছি যে বিক্রিয়ক সমূহ ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে, অর্থাৎ ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করবে, বিক্রিয়া অংশগ্রহণের উপযোগী, তাকে আমরা সক্রিয়ণ শক্তি। এখানে একটা সংজ্ঞা দেখা দিয়েছে যে কোনো বিক্রিয়ায় পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের একটি অংশ, এই যে বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে পরিমাণ শক্তি লাভ করে অধিক বিক্রিয়া অংশগ্রহণ উপযুক্ততা অর্জন করে, তাকে ওই রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। অর্থাৎ সক্রিয়ণ শক্তি হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন ঘটে তখন বিক্রিয়ক অণুগুলো পারস্পরিক সংঘর্ষ হতে পারে বা অন্য যে কোনো উপায় হতে পারে, এই দুই উপায়ে তারা কি করবে,
ন্যূনতম শক্তি অর্জন করবে, যে শক্তিটা তাদের যে প্রারম্ভিক শক্তি সেটা থেকে বেশি। এই যে প্রারম্ভিক শক্তি থেকে এখনকার তার যে এই যে শক্তিটা অর্জন করলো, এই দুটোর যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে তার সক্রিয়ণ শক্তি। অর্থাৎ যে ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে সে বিক্রিয়া অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণ শক্তি কিভাবে অর্জন করে? সংঘর্ষের মাধ্যমে হতে পারে বা অন্য যে কোনো উপায় হতে পারে। এই যে এখানে যদি আমরা একটা সক্রিয় অণু দেখা যাচ্ছে, এ একটি সক্রিয় অণু এবং বি সি একটি সক্রিয়, দেখো এ ও বি এর মধ্যে একটা বন্ধন আছে, এটা একটা বিক্রিয়ক, এটা যখন এরা পরস্পরের কাছাকাছি আসে তখন কি হয়? এই যে বি ও সি এর মধ্যে বন্ধন, পুরাতন বন্ধন দুর্বল হতে থাকে এবং নতুন বন্ধন করতে থাকে। এই অবস্থাকে আমরা একটা সক্রিয়ত জটিল অবস্থা বলি। এই অবস্থাকে আমরা কি বলি? এই যে সক্রিয়ত জটিল অবস্থা। এই অবস্থাটা খুবই অস্থায়ী। এক পর্যায়ে কি করে? পুরাতন বন্ধন ভেঙে এই যে সি আলাদা হয়ে যায় এবং এই যে এ বি উৎপাদ হিসেবে থেকে যায়। তাহলে এইটা হলো কি? এই যে আমাদের সক্রিয়ত জটিল যৌগ তত্ত্ব। আমরা সংঘর্ষ তত্ত্ব দেখলাম এবং সক্রিয়ত জটিল যৌগ তত্ত্ব দেখলাম। এই দুটো উপায় রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই যে আমরা সক্রিয়ণ শক্তি যদি দেখি, এই যে এই বিক্রিয়া যদি আমরা সক্রিয়ণ শক্তি দেখি, দেখো এই যে সক্রিয়ণ শক্তি এখানে কি? এই যে স্থিতিশক্তির লেভেল, বিক্রিয়কের স্থিতিশক্তির লেভেল এইটা, কিন্তু উৎপাদের স্থিতিশক্তির লেভেল নিচে। অর্থাৎ যে পরিমাণ শক্তি সে শোষণ করেছিল, এই যে পরিমাণ শক্তি সে শোষণ করেছিল সে ছেড়ে দিয়েছে কিন্তু এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত ছেড়ে দিয়েছে এই পর্যন্ত। তাহলে এই যে এখান থেকে এইটুকু বেশি, যে শক্তিটুকু সে বেশি ছেড়ে দিয়েছে সেটা কি করে? বিক্রিয়াস্থলে তাপমাত্রা বৃদ্ধি করে। তাহলে এটা কি? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আবার এখানে দেখো যতটুকু শক্তি সে শোষণ করেছিল সে কিন্তু ততটুকু ছেড়ে দেয়নি, ছেড়ে দিয়েছে এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে আমার এই যে এইটুকু শক্তি সে কিন্তু ছেড়ে দেয়নি, আমার বিক্রিয়াস্থল থেকে, বিক্রিয়ার পাত্র থেকে, বিক্রিয়াস্থল থেকে নিয়েছে, কিন্তু এইটুকু তাপ সে ছেড়ে দেয়নি। এইটুকু যে ছেড়ে না দেওয়ার কারণে অর্থাৎ এই অংশটুকু সে শোষণ করেছে, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ শোষিত হয়েছে। তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। তাহলে আশা করছি এই যে সক্রিয়ণ শক্তি, এখানে দেখো সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের একটা সম্পর্ক আছে। সক্রিয়ণ শক্তি যত বেশি হয় বিক্রিয়ার হার কিন্তু কম হবে, অর্থাৎ বেশি পরিমাণ শক্তি অর্জন করতে হবে। তাহলে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই যে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি তার গতির হার কম, এবং যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম তার গতির হার বেশি, তাদের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। তাহলে এইবার আমরা চলে আসছি প্রভাবক বলে আজকের ক্লাস শেষ করব। প্রভাবক কি? প্রভাবক আর একটা বাংলা চূর্ণঘটক বা ক্যাটালিস্ট। অর্থাৎ বিজ্ঞানী বার্জিলিয়াস প্রথম এই প্রভাবকের ধারণা দেন এবং কত সালে? 1835 সালে। অর্থাৎ যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকবে কিন্তু নিজে সেই বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কিন্তু বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকবে, কিন্তু সেই বিক্রিয়ার গতিকে প্রভাবিত করবে। অর্থাৎ যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে ওই বিক্রিয়ার গতিকে প্রভাবিত করবে। কিভাবে প্রভাবিত করবে? হয় গতিকে বৃদ্ধি করবে অথবা বিক্রিয়ার গতিকে হ্রাস করবে, কিন্তু বিক্রিয়ার শেষে নিজে গঠন ভরে অপরিবর্তিত থাকবে, তাকে আমরা কি বলছি? প্রভাবক বলছি। যেমন আমরা এই বিক্রিয়ার কথা খেয়াল করি, এই যে পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইড এটা ধীরে ধীরে বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন করে কি তাপ দিলে। কিন্তু যদি বিক্রিয়ায় সামান্য পরিমাণে ম্যাঙ্গানিজ অক্সাইড যোগ করা হয়, সামান্য পরিমাণ যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করা হয়, তাহলে এই গতিটা খুব বেড়ে যায়, এই বিক্রিয়ার গতিটা বেড়ে যায়। তাহলে এখানে কি হলো? এবং বিক্রিয়ার শেষে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভরে এবং ওজনে ভরে, তারপর গঠনে অপরিবর্তিত। তার মানে কি? এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে এই বিক্রিয়ার গতিটাকে বৃদ্ধি করে দিল। তাহলে এই বিক্রিয়ার জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে কি? প্রভাবক বা ক্যাটালিস্ট। তাহলে প্রভাবকের আমরা সংজ্ঞা দিলাম যে কি হবে? প্রভাবক নিজে বিক্রিয়া অংশগ্রহণ করবে না, বিক্রিয়া উপস্থিত থাকবে, বিক্রিয়ার গতিকে প্রভাবিত করবে এবং বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকবে কি? গঠনে এবং ভরে। তাহলে আমরা প্রভাবকের বৈশিষ্ট্য, তাহলে প্রভাবকের নির্দিষ্ট বিক্রিয়ার বেগকে বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়ার প্রারম্ভিক অর্থাৎ প্রভাবক কিন্তু কোনো বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না, সে শুরু হওয়া বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে। প্রভাবক বর্ণনাত্মক অর্থাৎ সিলেক্টিভ, প্রভাবক বর্ণনাত্মক বা সিলেক্টিভ, অর্থাৎ একটি নির্দিষ্ট বিক্রিয়ার প্রভাবক নির্দিষ্ট, একটি নির্দিষ্ট বিক্রিয়ার প্রভাবক নির্দিষ্ট, এক প্রভাবক কিন্তু সব বিক্রিয়ায় কাজ করবে না। তাহলে প্রভাবক কার্যকারী সুনির্দিষ্ট, অর্থাৎ যেটা বললাম প্রভাবকের বিক্রিয়া শেষে প্রভাবকের রাসায়নিক গঠন ও ভর অপরিবর্তিত থাকে। সংজ্ঞার মধ্যে বললাম প্রভাবক একটা বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করার জন্য প্রভাবক অনেক বেশি দরকার নেই, সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট। প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির পরিমাণকে হ্রাস করে। এই যে কিভাবে প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির পরিমাণকে হ্রাস করে বা বৃদ্ধি ঘটে বিক্রিয়ার বিকল্প পথ সৃষ্টি করে। তার প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে বৃদ্ধি করতে পারে, হ্রাস করতে পারে। যখন
ধনাত্মক প্রভাবক তখন সক্রিয় শক্তির পরিমাণকে হ্রাস করবে, যখন ঋণাত্মক প্রভাবক তখন বৃদ্ধি করবে, একটা বিক্রিয়া ঘটার একটি বিকল্প পথ তৈরি করবে, সেটা হচ্ছে প্রভাবক। তাহলে আবার প্রভাবক কিন্তু কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার কোনো পরিবর্তন করতে পারে না। প্রভাবক কি করতে পারে? হয় কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানোটাকে দ্রুত করতে পারে অথবা স্লোত করতে পারে, কিন্তু সাম্য অবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই। প্রভাবক সমূহ মূলত এই যে প্রভাবক সমূহ হলো মূলত ডি ব্লক ধাতব মৌল বা তাদের যৌগসমূহ, কারণ এদের কষ্টক অপূর্ণ যৌগসমূহ আছে, এরা প্রভাবক রূপে কাজ করে। তাহলে আমরা দেখলাম প্রভাবক কাকে বলে, প্রভাবকের বৈশিষ্ট্য দেখলাম আমরা। আসলে প্রভাবকের সংজ্ঞার মধ্যেই তার বৈশিষ্ট্যগুলো লুকিয়ে আছে। আমরা প্রভাবকের চেনে বিভাগ, আমরা প্রভাবকে মূলত 4 ভাগে অর্থাৎ কার্যভিত্তিক প্রভাবকে আমরা 4 ভাগে ভাগ করব, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা বিষয় তোমরা খেয়াল করো। সেক্ষেত্রে দেখো ধনাত্মক মানে কি, যেটা বৃদ্ধি করে বাড়ে, অর্থাৎ যে সকল প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাদেরকে ধনাত্মক। এই যে আমরা দেখলাম যে পটাশিয়াম ক্লোরাইড ধীরে ধীরে বিয়োজিতের মধ্যে যখন ম্যাঙ্গানিজ অক্সাইড দিই তখন এই বিক্রিয়ার বিয়োজন মাত্রাটা বেড়ে যায়। অর্থাৎ যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাকে আমরা কি বলবো, ধনাত্মক প্রভাবক। এখানে যেহেতু এই পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন মাত্রাকে বৃদ্ধি করেছে কে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তাহলে এটা ধনাত্মক প্রভাবক। আবার যে সকল প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থেকে ওই বিক্রিয়ার গতিকে হ্রাস করে, যেমন এই যে হাইড্রোজেন পার অক্সাইড, এটা পানি এবং অক্সিজেন স্বাভাবিক বিয়োজন, এটা স্বাভাবিক বিয়োজন, কিন্তু এর মধ্যে যদি আমি ফসফরিক অ্যাসিড দিই, ফসফরিক অ্যাসিড, তখন এই বিয়োজন মাত্রাটা হ্রাস পায়। এই বিয়োজন মাত্রাটা ধীরে ধীরে এই যে বিয়োজন মন্থর হয়, এটা স্বাভাবিক বিয়োজন। তাহলে এই যে বিক্রিয়াটাকে মন্থর করলো অর্থাৎ বিক্রিয়ার গতিকে হ্রাস করলো, সেটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক প্রভাবক। তাহলে আমরা ধনাত্মক প্রভাবক এবং ঋণাত্মক প্রভাবক পরস্পর বিপরীত, অর্থাৎ ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে এবং ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার গতিকে হ্রাস করে। আসি আমরা অটো প্রভাবক। এখানে দেখো অটো প্রভাবক বা স্বপ্রভাবক, সংজ্ঞা থেকেই মনে হচ্ছে যে এটা নিজেরাই প্রভাবক হিসেবে, অর্থাৎ কোনো বিক্রিয়া আছে প্রভাবক আমরা যোগ করব না। একটা রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে আমরা প্রভাবক যোগ করব না, কিন্তু সেইখানকার কোনো একটি পদার্থ নিজেই ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করবে, সেটাকে আমরা কি বলবো, অটো প্রভাবক। যেমন আমরা যদি দেখি এই যে অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া, অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিডের সাথে আমার অম্লীয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বিক্রিয়া, এই বিক্রিয়া স্বাভাবিকভাবে ঘটতে থাকে। কিন্তু বিক্রিয়া যখনই এই যে এই ম্যাঙ্গানাস সালফেট উৎপন্ন হওয়ার সাথে সাথে এখান থেকে এই ম্যাঙ্গানাস আয়নটা আমার অটো প্রভাবক, এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে ম্যাঙ্গানাস আয়নটা স্বপ্রভাবক, অর্থাৎ আমি এই বিক্রিয়ায় কিন্তু বাইরে থেকে কোনো প্রভাবক যোগ করিনি, বিক্রিয়ায় উৎপন্ন কোনো একটি পদার্থ নিজেই এই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করছে। তাহলে এই ধরনের প্রভাবককে আমরা কি বলবো, অটো প্রভাবক। এবার আসি আমরা আবিষ্ট প্রভাবক। আমাদের যে কার্য অনুসারে 4 প্রকার, তার শেষ, অর্থাৎ একটি বিক্রিয়ার প্রভাবে যদি আবেশ, আমরা যেমন কি দেখি যে একটি চুম্বকের আবেশে একটি লোহা চুম্বকে পরিণত হয়, তাহলে এখানে একটি বিক্রিয়ার আবেশে আরেকটি বিক্রিয়া ঘটে। অর্থাৎ যেমন এই যে সোডিয়াম সালফাইট NA2SO3 কে অক্সিজেন দ্বারা জারিত করলে কি হয়, সোডিয়াম সালফেট, এই বিক্রিয়া ঘটে। কিন্তু যখনই আমি সোডিয়াম আর্সেনাইটের মধ্যে অক্সিজেন দিই, এই বিক্রিয়া হয় না, অর্থাৎ এই বিক্রিয়া পৃথকভাবে হয় না। কিন্তু আমি যখন এই দুটোকে মিশ্রিত করব, এই মিশ্রণের মধ্যে যখন আমি অক্সিজেন দেব, তখন কি হবে, এই যে সোডিয়াম সালফেট এবং সোডিয়াম আর্সেনেট দুইটাই, অর্থাৎ আমার এই সোডিয়াম সালফাইটের প্রভাবে কিন্তু সোডিয়াম আর্সেনাইট জারিত হলো। প্রথমে কিন্তু পৃথকভাবে দুইটা জারিত হয় না, কিন্তু দুইটাকে একসাথে করলে জারিত হয়। কার প্রভাবে, এই যে সোডিয়াম আর্সেনাইট আগে জারিত হয়নি, এখন এই সোডিয়াম সালফাইটের প্রভাবে জারিত হচ্ছে। তাহলে এই যে সোডিয়াম সালফাইট হলো এই বিক্রিয়ার আবিষ্ট প্রভাবক। এটা আমাদের আরো দুটো সহায়ক, একটা হচ্ছে প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ। প্রভাবক সহায়ক হচ্ছে নাম, এবং প্রভাবক বিষ নাম থেকেই বোঝা যাচ্ছে। প্রভাবক বিষটা কি, আমরা দেখি যে সমাজে কিছু কিছু লোক আছে যারা নিজেরাও ভালো কাজ করে না, অন্য কেউ ভালো কাজ করলে তাদের সেটাও করতে দিবে না। আবার দেখি কোনো লোক নিজেরা ভালো কাজ করে না, কিন্তু অন্য কেউ ভালো কাজ করলে তাদেরকে উৎসাহিত করে, সহযোগিতা করে। অনুরূপভাবে এরকম কিছু পদার্থ আছে, মৌল আছে বা যৌগ আছে, যেমন এই বিক্রিয়ায় প্লাটিনাম হচ্ছে আমার প্রভাবক, প্লাটিনাম প্রভাবক হিসেবে কাজ করে। এই বিক্রিয়া যদি সামান্য পরিমাণ আমি যে আর্সেনিক অক্সাইড যোগ করি H2O3, তাহলে কি হয়, প্লাটিনামের প্রভাবন ক্ষমতাটা কমে যায়। অর্থাৎ যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় এমন কোনো পদার্থ থাকে যারা নিজে প্রভাবক হিসেবে কাজ করেই না, কারণ নিজে তো প্রভাবক হিসেবে কাজ করে না, কিন্তু ওই বিক্রিয়ায় যে প্রভাবক থাকে তার প্রভাবন ক্রিয়াকে নষ্ট করে দেয়, প্রভাবকের প্রভাবন ক্রিয়াটাকে নষ্ট করে দেয়, এটা হচ্ছে প্রভাবক বিষ। আবার যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক
যে প্রভাবক থাকে, এই যে এই আয়রন হচ্ছে প্রভাবক এই বিক্রিয়ার, কিন্তু এখানে যদি মলিবডেনাম থাকে তাহলে এই আয়রনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ এমন কোনো পদার্থ যদি থাকে যা কোনো রাসায়নিক বিক্রিয়া নিজেরা প্রভাবক হিসেবে কাজ করবে না, কিন্তু ওই বিক্রিয়ার প্রভাবককে কি করবে, প্রভাবকের প্রভাবন ক্রিয়াকে বৃদ্ধি করে দেবে, তাদেরকে আমরা কি বল, প্রভাবক প্রমোটর বা প্রভাবক সহায়ক। তাহলে প্রভাবক বিষ হচ্ছে প্রভাবকের ক্ষমতাকে হ্রাস করে, প্রভাবক সহায়ক হচ্ছে তার উল্টা প্রভাবকের ক্ষমতাটাকে বৃদ্ধি করে। আচ্ছা, আবার এই যে প্রভাবক এবং বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থার উপর নির্ভর করে প্রভাবককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমসত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। এই যে সমসত্ব প্রভাবক আর একটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। আমরা দেখি সমসত্ব প্রভাবক দেখি, অর্থাৎ যে প্রভাবকের ক্ষেত্রে বিক্রিয়ক উৎপাদ প্রভাবক সব একই ভৌত অবস্থা থাকে, যেমন গ্যাসীয় দশার ক্ষেত্রে যেমন এই দেখো যে সালফার ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, আমার নাইট্রিক অক্সাইড প্রভাবক গ্যাস, উৎপাদ গ্যাস, অর্থাৎ বিক্রিয়ক প্রভাবক উৎপাদ সবাই একই ভৌত অবস্থায় থাকে। আবার তরলের ক্ষেত্রেও দেখি, এই যে গ্লুকোজ তরল, পানি তরল, এই যে আমার গ্লুকোজ ফ্রুক্টোজ সবই তরল, এবং প্রভাবক হিসেবে হাইড্রোজেন আয়ন সেটাও তরল। অর্থাৎ প্রভাবক এই সমসত্ব প্রভাবক তরলও হতে পারে, গ্যাসও হতে পারে, কঠিন তো আর হওয়ার সম্ভব না, সবগুলো বিক্রিয়ক ও কঠিন উৎপাদ কঠিন তো সেখানে বিক্রিয়া করবে না। তাহলে দেখো সমসত্ব প্রভাবক দেখলাম যে বিক্রিয়ায় সবগুলো বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় বিদ্যমান থাকে, সেটাকে আমরা কি বলবো, সমসত্ব প্রভাবক। এবার আসি আমরা অসমসত্ব প্রভাবক। ঠিক উল্টা, যে কোনো একটি ভৌত অবস্থা ভিন্ন থাকবে, যেমন এই যে সালফার ডাইঅক্সাইড গ্যাস, আমার অক্সিজেন গ্যাস, উৎপাদও গ্যাস, কিন্তু আমি যে প্রভাবক ব্যবহার করছি সেটা কিন্তু গ্যাস না, অর্থাৎ এর ভৌত অবস্থাটা ভিন্ন, এই জন্য এটা কি অসমসত্ব প্রভাবক। এই দেখো এখানে ব্লিচিং পাউডার আমাদের কি হলো, তরল, আবার এই যে নিকেল অক্সাইড হচ্ছে কঠিন, এবং ক্যালসিয়াম ক্লোরাইড এক জলীয় দ্রবণ, এবং পানি অক্সিজেন গ্যাস, দেখো এটারও কিন্তু ভৌত অবস্থা ভিন্ন ভিন্ন, অতএব এটাও অসমসত্ব প্রভাবক। তাহলে আমরা সমসত্ব প্রভাবক দেখলাম, অসমসত্ব প্রভাবক দেখলাম। এখন এই শিল্পক্ষেত্রে প্রভাবক ব্যবহার করা হয়, যেমন এই যে অ্যামোনিয়া শিল্পক্ষেত্রে প্রভাবক ব্যবহার করা হয়, এই যে প্রভাবক এবং প্রভাবক সহায়ক ব্যবহার করা হয়। কৃত্রিম ঘি উৎপাদন প্রভাবক হিসেবে নিকেল ব্যবহার করা হয়, পলিথিনের শিল্প উৎপাদনে প্রভাবক ব্যবহার করা হয়, তারপরে এই যে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে প্লাটিনাম প্রভাবক ব্যবহার করা, অসল পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনে প্রভাবক ব্যবহার করা। অর্থাৎ শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার যদি কখনো আসে তাহলে এই ব্যবহারগুলো তোমরা দিতে পারো। এবার প্রভাবকের প্রভাবন কৌশল, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রভাবকের প্রভাবন কৌশলটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুইটা কৌশলের মাধ্যমে, একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন করে, আর একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে। অন্তর্বর্তী যৌগ গঠন করে আমরা দেখি যে সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে অন্তর্বর্তী কৌশল কার্যকর হয়। এই কৌশলের মূল কথা হচ্ছে প্রভাবক কোনো একটি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে একটি অস্থায়ী অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করে। এরপর এই যৌগটি, যে প্রভাবক একটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করবে, যেমন এই যে এই বিক্রিয়ার প্রভাবক ছিল আমার নাইট্রিক অক্সাইড, এই যে নাইট্রিক অক্সাইড প্রভাবক কি করবে, প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করলো, এই যে একটি অন্তর্বর্তী যৌগ উৎপন্ন করলো কি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমার কি করলো, আর একটা আমার এই বিক্রিয়ক এক, এবং এই যে বিক্রিয়ক এই যে এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করলো, নাইট্রোজেন এই সালফার ট্রাইঅক্সাইড, এই যে আমার বিক্রিয়কটা উৎপন্ন করলো। এই নাইট্রিক অক্সাইড কিন্তু প্রভাবক কি থাকলো, এই যে নাইট্রিক অক্সাইড কিন্তু একেবারে অপরিবর্তিত থাকলো। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড প্রভাবক দিলাম, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন, এটা বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করলো, এই যে তাহলে এই নাইট্রিক অক্সাইড গ্যাস। তাহলে এটা কি অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, এখানে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে যে প্রভাবকের প্রভাবন ক্রিয়া, এটা একটা কৌশল। আর একটা অধিশোষণ, যেমন এই যে আয়রন, ধাতুর সাধারণত অসমসত্ব প্রভাবনের বেলায় অধিশোষণ দ্বারা আমরা চারটি ধাপে দেখি। এই যে প্রথম ধাপে হচ্ছে এ ও বি এর সঠিক স্থানিক বিন্যাস মতে কঠিন প্রভাবকের পৃষ্ঠতল, অর্থাৎ এই এ ও বি কিন্তু কি করবে, আয়রনের পৃষ্ঠতলে থাকবে। দ্বিতীয় ধাপে, এই ধাপে অধিশোষণ অবস্থায় অনুসমযোজী বন্ধন কি হবে, দুর্বল হয়ে পড়বে। তৃতীয় ধাপে হচ্ছে কি, এই ধাপে অস্থায়ী সক্রিয় জটিল যৌগ বিয়োজিত হয়ে নতুন অণু সৃষ্টি করবে এবং প্রভাবক পৃষ্ঠ তখনও আটকে থাকবে। চতুর্থ ধাপে হচ্ছে শেষ ধাপে উৎপাদ অনুসময় প্রভাবক পৃষ্ঠতল থেকে মুক্ত হয়ে যাবে। এইভাবে হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবকের প্রভাবন কৌশল। তাহলে আমরা দেখলাম সমসত্ব প্রভাবকের ক্ষেত্রে দেখলাম হচ্ছে আমাদের অন্তর্বর্তী যৌগ গঠন, এবং অসমসত্ব প্রভাবকের ক্ষেত্রে আমরা দেখলাম অধিশোষণ। তাহলে প্রভাবক দ্বারা বিক্রিয়ার, এই যে আমি আগেই বলেছি যে প্রভাবক বিক্রিয়ার গতিকে কিভাবে প্রভাব করে, যে এটা ধরো একটি অপ্রভাবিত বিক্রিয়ার, এই যে একটি অপ্রভাবিত বিক্রিয়ার কৌশল,
কি করে, যখন প্রভাবক যোগ করলাম তখন প্রভাবক কি করলো, একটা বিকল্প পথ তৈরি করে দিল। এই যে প্রভাবক একটা বিকল্প পথ তৈরি করে দিল। তাহলে আগে সক্রিয়ণ শক্তি ছিল এই পর্যন্ত, অর্থাৎ এই যে এতটুকু সক্রিয়ণ শক্তি, এখন সক্রিয়ণ শক্তি হচ্ছে এতটুকু, এই যে এতটুকু। তাহলে কি সক্রিয়ণ শক্তি হ্রাস পেল, সক্রিয়ণ শক্তি হ্রাস পেল। তাহলে এই যে সক্রিয়ণ শক্তিটা হ্রাস পেল, এই সক্রিয়ণ শক্তিটা হ্রাস পাওয়ার কারণে বিক্রিয়ার হারটা বেড়ে যায়। তাহলে প্রভাবক দ্বারা প্রভাবিত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আমরা দেখলাম। তাহলে প্রভাবক রূপে কেন অবস্থান্তর মূল্য ব্যবহৃত হয়, এই বিষয়টা নিয়ে প্রথমেই বলেছি যে প্রভাবক, এই যে মূল কথা হচ্ছে যে অবস্থান্তর মৌলসমূহের, এই যে অবস্থান্তর মৌলসমূহের এই যে আংশিক ইলেকট্রন, এই যে তাদের বৈশিষ্ট্য দুই অরবিটাল ইলেকট্রন আংশিক পূর্ণ থাকে, এইটাই হচ্ছে তাদের যে প্রভাবক হিসেবে কাজ করার মূল কারণ। এইখানে এই যে বিস্তারিত লিখে দিয়েছি, তোমরা একটু দেখবে, আর কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবে। এবার আসি আমরা এনজাইম। এনজাইম হচ্ছে কি, এনজাইমও কিন্তু প্রভাবকের মতোই। তাহলে এনজাইম হচ্ছে একটি জীবন্ত উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেনযুক্ত বর্তুলাকার প্রোটিন নামক জটিল জৈব যৌগ। পানিতে এরা কলয়েড তৈরি করে এবং তা অত্যন্ত কার্যকারী জৈব প্রভাবক। একটি এনজাইম একটি নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কার্যকারী। তাহলে এনজাইমের বৈশিষ্ট্য, তাহলে এনজাইম হলো একটি জৈব প্রভাবক। এই যে এনজাইম জৈব প্রভাবক, এনজাইমের রয়েছে সুনির্দিষ্ট ক্রিয়া বা ক্রিয়াশীলতা, অর্থাৎ এনজাইমের প্রভাবন ক্রিয়া সুনির্দিষ্ট বর্ণনাত্মক। অত্যাধিক কার্যকারিতা এনজাইমের প্রধান বৈশিষ্ট্য, যেমন এক অণু, এই যে অ্যানহাইড্রেজ এনজাইম 1 মিনিটে কার্বনিক অ্যাসিডে 3 লক্ষ অণুকে বিয়োজিত করতে পারে 1 মিনিটে। প্রভাবন ক্রিয়ার প্রধান শর্ত হলো 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি, পিএইচ এর মান 7 এর কাছাকাছি থাকা প্রয়োজন, তাছাড়া কিন্তু এনজাইম কাজ করবে না, অর্থাৎ নিরপেক্ষ দ্রবণে এনজাইম কাজ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। তোমরা আজকে যে রাসায়নিক গতিবিদ্যার দ্বিতীয় অংশ তোমাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়টা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অঙ্ক করে দিয়েছি। কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে এবং আমি বিষয়টি তোমাদের সলভ করে দেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।